আপনি কি জানেন ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩২৫ অনুসারে কোনো প্রাণীকে হত্যা, বিষ প্রয়োগ, পঙ্গু করা কিংবা অকেজো করা হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় হতে পারে। পশু হত্যা নিয়ে আমাদের দেশে এত কঠিন আইন থাকা সত্ত্বেও কিছু মানুষ আজও অমানুষের মতো আচরণ করছে, নির্বোধ পশুদের নির্বিচারে হত্যা করে। সম্প্রতি এমনই একটি ঘটনায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত গর্জনতলী হদ্রাই পাড়ায় একটি নিরীহ কুকুরছানাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে পশু প্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়। পরবর্তীকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তাহলে এখন প্রশ্ন, এখানে কি সমস্যা শেষ? মনে আছে আপনাদের ২০২৩ সালের ঠিক এই মার্চ মাসেই গাড়ির পেছনে একটি কুকুর ছানাকে বেঁধে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য বিচলিত করেছিল রাজ্যের মানুষকে। বিরল সে ঘটনা নিন্দা করা হয় দেশ বিদেশ থেকে। যারা পশুপ্রেমী তারা রাস্তার কুকুর এবং অন্যান্য পশুদের বিরুদ্ধে কোনো অত্যাচার হলেই সোচ্চার হন। অন্যদিকে অনেকেই দাবি করেন যে রাস্তার কুকুর মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ায়, যা মারাত্মকভাবে আঘাতের কারণ, এমনকি মৃত্যু হতে পারে। তাই অনেকেই মনে করেন যে যুগ যুগ ধরেই রাস্তার কুকুর এবং মানুষের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা ভীষণ জটিল। সত্যি কি তাই? নির্বোধ পশুরা মানুষের জন্য বিপজ্জনক নাকি মানুষ পশুদের জন্য বিপজ্জনক? কি বলছে দেশের আইন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের কি দায়িত্ব পালন করা উচিত পশুদের প্রতি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মানুষ ও স্ট্রে ডগস অর্থাৎ রাস্তার কুকুরদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কি সম্ভব, তা নিয়ে আমরা কি করতে পারি সে বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রীকান্ত বল এবং বিশিষ্ট পশুপ্রেমী অভিক সেনগুপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। অভিজ্ঞ, প্রথমে আপনার কাছে আসি। এই যে গাড়ির পেছনে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটি কুকুরকে, অমানবিক সে দৃশ্য আমরা দেখেছিলাম ২ বছর আগে। আবার ঠিক এই সময়ে মার্চ মাসে আবার আছাড় দিয়ে মারা হচ্ছে একটি কুকুর ছানাকে। মানুষ এই ধরনের আচরণ কেন করে? আপনারা তো পশু প্রেমী, মানুষ কেন করছে এই ধরনের আচরণ, কি মনে করে? এসব ঘটনা যখন দেখি তখন নিজেরাও আমরা ভাবতে শুরু করি যে এগুলো কেন হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষের লাইফে হয়তো নানা অসুবিধা থাকছে, ফ্রাস্ট্রেশন থাকছে, সিনিয়ররা প্রেশারাইজ করছে, বস বকছে বা কিছু করছে, যে এখন মানুষ কার উপর ওভার পাওয়ার করবে। এই নিরীহ পশুগুলো আছে যারা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারছে না, তো এদের ফ্রাস্ট্রেশন ওদের উপর করছে। ওকে, তাহলে মানুষ অন্যের রাগটা আপনি বলছেন এই নিরীহ পশুদের ওপর তুলছে। তাহলে মানুষের নিজেদের যে ফ্রাস্ট্রেশন, তার জীবনে যে জীবন সংগ্রামে যে তার যে লড়াই করতে গিয়ে যে সে যেখানে পিছিয়ে পড়ছে, তার যখন রাগ হচ্ছে সেই রাগটা সে মেটাচ্ছে একটা পশুর ওপর। ঠিক, ওকে, আমরা আসছি আপনার কাছে, আবারও আসবো। কিন্তু এই যে পশুদের ওপর রাগ মেটানো হচ্ছে, শ্রীকান্তবাবু আইন কি বলছে? পশুদের প্রতি এই ধরনের হিংস্র আচরণ যারা করে তাদের কি ধরনের শাস্তি হতে পারে? আপনার কাছে একটু বিস্তারিত জানবো যে আগে আমাদের যেহেতু অন্য আইন ছিল, এখন বিএনএস রয়েছে, আগে কি ধারায় কি ধরনের শাস্তি হতে পারতো আর এখন কি ধরনের শাস্তির প্রাবধান আছে? নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। দাদা নমস্কার আমাকে আজকে এখানে আমন্ত্রণ করানোর জন্য। প্রথমত আমার নাম শ্রীকান্ত বল, আমি পেশায় একজন আইনজীবী। আমি বলতে চাই ভারতবর্ষে পশুদের নিয়ে অনেক রকমের আইন ব্যবস্থা আছে। কি কি আইন ব্যবস্থা আছে ওইগুলো আমি বিস্তারিতভাবে বলবো। সংক্ষেপে আমি যদি বলতে চাই, ইন্ডিয়ান কনস্টিটিউশনে পশুদের নিয়ে বলা আছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল, পিসিএ অ্যাক্ট 1960, ওইটাতে পশুদের নিয়ে কিছু বলা আছে। এরপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওইটাতে পশুদের নিয়ে বলা আছে। পরবর্তীকালে আইপিসি, যেটা পূর্বে আইপিসি নামে পরিচিত ছিল, এখন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, ওইটাতেও পশুদের নিয়ে বলা আছে। আচ্ছা, এমনকি প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রাজ্য ওনাদের মতো করে নিজস্ব কিছু আইন বানাতে পারে। এটা ক্যাবিনেটের কিছু একটা প্রভিশন আছে। ওনারা যদি চায় প্রত্যেকটা স্টেটে নিজেদের মতো করে ওরা আইন বানাতে পারে। আমি এইসব কয়েকটা
প্রভিশন বললাম, কয়েকটা অ্যাক্ট বললাম, কয়েকটা ল বললাম, যেগুলোতে পশুদের নিয়ে বলা আছে। আচ্ছা, লাস্ট আমরা যেই ইনসিডেন্টটা দেখলাম তেলিয়ামুড়াতে, হাদরাইতে যে ইনসিডেন্টটা হয়েছিল, ওইটাতে পসম এনজিওর পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছিল। ওই এফআইআর এ পুলিশ ইনভেস্টিগেশন করে যেই সেকশনটা অ্যাড করেছিল, ওইটা বিএনএস অ্যাক্টে 325 সেকশন 325-এ, যেটা ম্যাক্সিমাম পানিশমেন্ট 5 বছর। আচ্ছা, আর ওইটার সাথে অ্যাড করা হয়েছিল প্রিভেনশন, পিসিএ অ্যাক্ট, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল, যেটা ধরতে গেলে অনেক বছর আগের একটা আইন। 1960 সালে, আপনি বুঝতে পারছেন, 1960, আজকে থেকে হয়তো 64 বছর আগের একটা আইন। ওইটা কতটুক সিরিয়াস হতে পারে ইন নেচার, আপনি বুঝতে পারছেন, অনেক বছর আগের একটা নেচার। তো যেটা বলছিলাম, এই যে ইনসিডেন্টটা, বাদর জমাতিয়ার যে ইনসিডেন্টটা, ওটাতে যে সেকশনটা অ্যাড হয়েছিল 325 ধারা বিএনএস অ্যাক্টে এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল, ওই ধারা অনুযায়ী 5 বছরের ম্যাক্সিমাম 5 বছরের সাজা হতে পারে। তো এটাই। ওকে, তাহলে এখন একটা জিনিস শ্রীকান্ত বাবু এখানে জানার রয়েছে, আমরা যখন কোনো ধরনের অপরাধ হয়, আমরা যখন দেখি যে সেটার মামলা হয় কোর্টে, বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা আপনারা সওয়াল জবাব করেন, তো সেখানে এখানে প্রশ্ন আসছে যে একটা নিরীহ কুকুর বা একটা পশুর হয়ে যখন একটা কেস হয়, এই যে 325 ধারা হলো, এখন এই কুকুরের প্রতি জন্য কে সওয়াল করবে, এই কুকুরের হয়ে কে সওয়াল করে, সেখানে কোর্টে কিভাবে তার মানে বিচার পায়, কি করে এই যে ভিকটিম বা কুকুরটা, এখানে ভিকটিম তো কুকুর, এখানে অবশ্যই কুকুরটা বিচার পাওয়া উচিত। এখানে একটা কথা আছে, আপনিও হয়তো শুনেছেন, গ্রন্থে লেখা আছে, বিভিন্ন বইয়ে লেখা আছে, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আর এটার সাথে আরো একটা কথা আছে, জোর যার মুলুক তার। আমরা মনে করি পৃথিবীর, আমি নিজেও একজন মানুষ হিসেবে আমি লজ্জাবোধ করি যখন এইসব ঘটনাগুলো আমি দেখি। জোর যার মুলুক তার, এখানে ওইটাই আমরা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। একটা মানুষ কিভাবে এই অবলা পশুটার উপরে এইভাবে অন্যায় অত্যাচারটা করছে, যে কিছু বলতে পারছে না, এই হয়তো 7 থেকে 8 মাসের এই বাচ্চাটা, যাকে এইভাবে পাথরের মধ্যে পিটিয়ে 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 মারা হচ্ছিল। আসলে আজকে জোর যার মুলুক তার, ওইটার একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাই। কুকুরটা কিছু বলতে পারে না বলে আজকে ওটার উপরে এইভাবে টর্চারটা হচ্ছে। এটা আমি বলতে চাই, এটাও কিন্তু সমাজের এগেইনস্টে, সমাজের বিরুদ্ধে, এটাও একটা ক্রাইম। মানুষের এগেইনস্টে আজকে কথার কথা আমি বলি, সমাজে যদি একটা মার্ডার হয়, ওইটা যেমন একটা ক্রাইম সমাজের এগেইনস্টে, যেটা সরকারি উকিল যেটা পরিচালনা করেন, সেম এটাও সরকারি উকিলই পরিচালনা করবেন। আচ্ছা, এটার দায়িত্ব সরকার এটার বিরোধিতা করা, কারণ এটা এমন একটা ক্রাইম যেটা সমাজের বিরুদ্ধে হচ্ছে। সমাজে এমন একটা ক্রাইম হচ্ছে যেটার এগেইনস্টে সরকার দায়বদ্ধ। ওকে, তাহলে সরকারি উকিল এখানে চেষ্টা করবেন, যিনি অভিযুক্ত যদি প্রমাণ হয় যে উনি ক্রাইম করেছেন, তাহলে ওনাকে সর্বোচ্চ যে শাস্তি প্রাবধান রয়েছে সেটা, সেই শাস্তির ব্যবস্থা করার সেই দায় সরকারি উকিলের, আপনি একদম। ওকে, আমরা একটু দর্শক বন্ধুরা একটা জিনিস, অবশ্যই যখন আমরা কুকুর নিয়ে কথা বলছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে মানুষের জীবনের সমস্যার কি অভাব রয়েছে নাকি, যে কুকুর নিয়ে আমরা কেন ভাববো। আসলে ঠিক, আমরা মানুষরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই জর্জরিত, যেটা অভিজ্ঞবাবু শুরুতেই বলছিলেন, যে আমাদের জীবনে এতটাই ফ্রাস্ট্রেশন, আমরা জীবন যুদ্ধে এতটাই আজ কঠিন হয়ে গেছে আমাদের, যে আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদের রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, আমাদের ভেতরে জেদ জন্ম নিচ্ছে, এবং তার বহিঃপ্রকাশ এক একজন এক একভাবে করছে। মানুষ মেরে হচ্ছে, সেখানে কুকুর বা পশু, নির্বোধ পশুদের মেরেও কিন্তু হচ্ছে। তাহলে এখন এটার সমাধান কি? রাস্তার কুকুরের জন্য মানুষ কি ধরনের সমস্যায় পড়ে, আর মানুষের জন্য রাস্তার কুকুররা কি ধরনের সমস্যায় পড়ে, আমরা সেই জায়গাটা একটু আসতে হবে, সেই জায়গাটা বুঝতে হবে। বিশেষ করে শহুরে জীবনে আমরা অনেকেই রাস্তায় কুকুর যখন তাড়া করে তখন মনে হয় কুকুরটা খারাপ, কিন্তু আমার জীবনে, দৈনন্দিন জীবনে কুকুরটা অনেক হয়তো সুবিধা করে দিচ্ছে, বা আমাকে অনেক জায়গা থেকে হয়তো নিস্তার পাইয়ে দিচ্ছে, সেটা আমরা হয়তো বুঝে উঠতে পারি না। কিভাবে আমি বলবো আমার কথা, কিন্তু এখানে যারা পশুপ্রেমীরা রয়েছেন, যারা কাজ করেন, রাস্তার কুকুরদের নিয়ে কাজ করেন, অভিভাবক, প্রথমে একটু আপনার কাছে জানবো যে আপনারা কি দেখেন, আপনারা তো কাজ করেন, যে একটা কুকুরের জন্য মানুষ কিভাবে উপকৃত হয়, একটা রাস্তার কুকুরের জন্য। নমস্কার, আমি অভিক সেনগুপ্ত, আমি পসম এনজিওর প্রেসিডেন্ট। কুকুর আমাদেরকে অনেকভাবে হেল্প করছে, আমাদের রাস্তায় গার্ড ডগ হিসাবে কাজ করছে। আমি যখন
আমি বা কেউ যখন রাত্রেবেলা অনেক রাত্রে যদি লেট নাইটে বাড়িতে ফেরেন তো দেখতে পাবেন যে রাস্তায় কুকুর, এরিয়ার কুকুরগুলো দেখে বার্ক করছে। তো এটা দিয়ে মানুষ সচেতন হচ্ছে যে মানুষের বাড়ির সামনে দিয়ে কেউ যাচ্ছে। তো ইভেন কি যে বাড়িতে কুকুর থাকছে সেই বাড়িতে চোর ঢুকছে না, যে বাড়ির বাইরে রাস্তার কুকুর থাকছে সেই বাড়িতেও চুরি করার টেন্ডেন্সি মানুষের কম থাকছে, চোরে কম থাকছে। তো এইভাবে অনেকভাবে হেল্প করছে। আমাদের কিছু রোডেন্টস থাকছে যেগুলো ইঁদুর বা যেগুলো থাকছে সেগুলোকে রাস্তার কুকুর শিকার করে সেগুলোর থেকে আমাদেরকে নানা ডিজিজ থেকে আমাদেরকে মুক্ত রাখছে। অনেক আবর্জনার মধ্যে তারা খাচ্ছে, আমাদের জায়গাকে পরিষ্কার রাখছে। যেগুলো ডিসকার্ডেড ফুড আমরা ফেলে দিচ্ছি সেগুলোকে কুকুর খেয়ে আমাদের এনভায়রনমেন্টকে পরিষ্কার রাখছে। সেই সবভাবে কুকুর আমাদেরকে হেল্প করছে। আর একটা জিনিস ভাবতে গেলে আমরা যদি আমরা হিস্ট্রি বুকস এর কথা ভাবি, আমরা মানুষ আগে নোম্যাড ছিল, মানুষ যাযাবরের মতো জীবন যাপন করত। আজকে যে আমরা সেটেল জীবন করছি, বিজ্ঞানের উপর নির্ভরশীল হচ্ছে, এত সুযোগ সুবিধা ভোগ করছে, এটা কারণ হচ্ছে গিয়ে মানুষ যখন যাযাবর ছিল তখন মানুষ উলফদেরকে ডোমেস্টিকেট করা শুরু করেছে। এরা নিজেদের মানুষ বাড়ি ঘর করা তৈরি করেছে, আর সেই বাড়িকে সেই উলফ, যেটা আজকের দিনে ডগ, এটা পাহারা দেওয়া শুরু করেছে যাতে অন্যরা কেউ এই মানুষের সীমানায় না ঢুকে, ওর যা ল্যান্ড এটা না নেয়। এই কারণেই কিন্তু আমরা ডোমেস্টিকেট হতে পেরেছি। আমরা নিজেরা শিকার করে জীবনযাপন না করে আমরা কৃষি শুরু করতে পেরেছি, নিজেদের বাড়ি ঘর তৈরি করতে পেরেছি। আজকে মানুষ, আদিম মানুষ থেকে আমাদের এই মানুষের যে আমরা পরিণত হয়েছি, এটার পিছনে কিন্তু কুকুরের খুব বড় অবদান। ঠিক, অবশ্যই কুকুরের অবদান তো রয়েছে। এবং আমরা আজকাল বলছি যে যখনই আমরা সামাজিক মাধ্যমে চোখ রাখি, আপনি প্রত্যেকদিন সামাজিক মাধ্যমে এমন কোনো না কোনো চিত্র আপনার চোখের সামনে ধরা পড়বে যেখানে হয়তো একটি পোষা কুকুর অনেক ধরনের কারনামা করছেন। ভালো লাগে আমাদের, আমরা লাইক শেয়ার করি অবশ্যই। কিন্তু এমনও কিছু দৃশ্য আপনি হয়তো দেখবেন যেখানে একটা কুকুরের জন্য হয়তো পথচারী কোনো মানুষ কিংবা শুধু একজন নয়, অনেকেই হয়তো কোনো কারণে কুকুরটার বুদ্ধিমত্তার জন্য তাদের প্রাণে বেঁচে যাচ্ছে। এমনও কিন্তু চিত্র কিছু ক্যামেরায় ধরা পড়ে, কারণ গোটা পৃথিবী আজ ক্যামেরার চোখ দিয়ে দেখছে, সেটা সিসি ক্যামেরা হোক বা মোবাইল ক্যামেরা হোক। এখন তারপরও কিন্তু আমরা কুকুরদের আমাদের জীবনে যে কোনো না কোনো ভাবে আমরা উপকৃত হই কুকুরদের থেকে, রাস্তার কুকুরদের থেকে বিশেষ করে, সেটা আমরা বুঝতে চাই না বা আমরা অস্বীকার করি। কিন্তু এটাও ঠিক যে মানুষের জন্য কুকুরদের, রাস্তার কুকুরদের কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়। সেগুলো কি হয় অভিপ্রায়? মানুষের জন্য কি ধরনের অসুবিধার সম্মুখীন হয় কুকুররা? জেনারেলি আমরা যেটা শুনি, অনেক সময় রাস্তায় কেউ বাইক দিয়ে বা গাড়ি দিয়ে যেতে গেলে কুকুর দৌড়ানি দিচ্ছে, এই সমস্যাই জেনারেলি শুনি। এছাড়া তো কুকুর নিয়ে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। আর সেটাও একটা ডেডলক, একটা সার্কেল বলতে পারি। আমরা যেরকম কোন জিনিস রাস্তায় আবর্জনা ফেলা খারাপ, এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে শিখছি, আমাদের স্কুলে শেখানো হচ্ছে, আমাদেরকে সামাজিক মাধ্যমে শেখানো হচ্ছে। একটা কুকুরও কিভাবে বিহেভ করতে হয় এটা নিজের এক্সপিরিয়েন্সে শিখছে। অনেক মানুষ কুকুরকে ঘৃণা করছে, ও ছোটবেলার থেকেই ওকে ইট ঢিল মারছে, ধূর্তছাই করছে। সেই কুকুরটা বড় হতে হতে মানুষকে এনিমি হিসেবে দেখা শুরু করেছে। সে অনেক সময় নিজে যখন বাচ্চা হচ্ছে, সেই একটা মানুষকে সামনে দেখেও ভাবছে মানুষটা আমাকে মারতে আসবে বলে সেলফ ডিফেন্সে হয়তো অ্যাটাক করে ফেলছে। এখন রাস্তায় কুকুর ঘুমিয়ে থাকছে, তখন কি হচ্ছে, গাড়ি ঘোড়া, অনেকে রাত্রেবেলা ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, ওভার স্পিডিং করে কুকুরের উপর দিয়ে চলে যাচ্ছে। একটা কুকুর যখন নিজের ভাই বা বোন বা নিজের ফ্যামিলির একটা কুকুরকে দেখছে, একটা গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে, ওর তো এটা বোঝার ক্ষমতা নেই যে সব গাড়ি সেম না, সব মানুষ সেম না। নেক্সট টাইম থেকে ও যখনই কোনো একটা গাড়ি দেখবে ওকে তাড়া করবে যাতে ও গাড়িটা ওকে হার্ম না করে বা গাড়ি এইসব দিয়ে রাস্তা দিয়ে না যাওয়ার থাকে। তো সেই কুকুরকে বোঝানো যে এই গাড়িটাই সেই মানুষটার গাড়ি না, এটা কি সহজ? নাকি আমরা মানুষকে বোঝানো যে অ্যানিমেলের উপর গাড়ি চাপা দিও না বা কিছু। এখন সচেতন হই, এখন মানে ওটা বোঝা যে কুকুরকে সেভাবে এডুকেট করা ইজি, মানুষের বিচারধারা বোঝানো না, মানুষকে বোঝানো উচিত যে একটা নির্মম কুকুর কি ভাবছে, ওকে কেন আপনারা টর্চার করছেন যাতে ও সেলফ ডিফেন্সে ফিউচারে অন্য একটা মানুষকে অ্যাটাক করছে। রাইট। আমরা আসলে যখন কুকুর এবং রাস্তার কুকুর এবং মানুষের সহাবস্থান নিয়ে আমরা কথা বলছি, যে কিভাবে দুটো শ্রেণী কিন্তু সহাবস্থান করতে পারে এবং ঠিকভাবে কোনো ধরনের সমস্যা ছাড়া সহাবস্থান করতে পারে, তখন মনে হচ্ছিল ব্যাপারটা ভীষণ জটিল। আসলে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, সবাই
খুব বেশি এটাকে নিয়ে গ্রাহ্য করে না। মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাস্তার কুকুরদের নিয়ে গ্রাহ্য করছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আবার উল্টো দিকে কুকুররা তো, যেটা বলছিলেন রবিবাবু, যে কুকুররা তো বুঝতেই পারে না, নির্বোধ জীব, এরা জানে না কোনটা কালচার, এদেরকে শেখানো হয়নি ছোটবেলা থেকে। যাদেরকে শেখানো হয় তারা সেভাবে কালচার ওয়েতে চলতে পারে। শ্রীকান্তবাবু, এখানে আমার একটা জিনিস জানার রয়েছে, এই যে আপনি আমাদের সম্প্রতি যে ঘটনাটা, তেলিয়ামুড়া ঘটনাটা বললেন, এখানে অবশ্যই 325 ধারাতে মামলা নেওয়া হয়েছে, কিন্তু এর আগে যে ঘটনা, এরকম ধরনের অনেক ধরনের ঘটনাগুলো আমাদের রাজ্যে হয়েছে, সেখানে যারা অভিযুক্ত ছিলেন বা যাদের ক্রাইম, তাদের সেগুলো কি প্রমাণ হয় কিনা এবং কনভিকশন রেট কেমন এই সব ক্ষেত্রে? শুনুন, আমি পার্সোনালি আমি বিশ্বাস করি অ্যাওয়ারনেস দিয়ে অনেক কিছু মানুষকে বুঝিয়ে অনেক কিছু সমাজকে পরিবর্তন করানো যায়। আচ্ছা, এই যে অভিজ্ঞতা বাবু যে পসম এনজিওতে আছেন, আমি পার্সোনালি ওইটারও আমি পসমের মেম্বার। আমি আজকে 8-9 বছর ধরে দেখছি যে আগে পূর্বে আরো অনেক বেশি টর্চার পশুদের উপর হতো। এই অ্যাকশনগুলো নেওয়ার, এই যে অ্যাকশনটা নেওয়া হলো তেলিয়ামুড়াতে, এমন অ্যাকশন আমরা পূর্বেও নিয়েছিলাম। কোনো জায়গায় আমরা কি করতাম, আমরা ওদেরকে বুঝাতাম, কেউ একটা কুকুরের উপর গরম জল ঢেলে দিচ্ছে, একটা কুকুরের উপর একটা দাও ঢিল দিচ্ছে, একটা কুকুরকে একটা ইট দিয়ে মারছে। আমরা এগুলো দেখতাম, প্রোটেস্ট করতাম, ওদেরকে বুঝাতাম। বুঝানোর পর যদি ভালোভাবে বুঝতো, অনেকেই বুঝে নিত, তো আমরা তখন এত একটা আমরা এফআইআর বা কোনো স্ট্রিক্ট অ্যাকশনের দিকে আমরা যেতাম না। কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেলাম মানুষ হিনিয়াস থেকে আরো বেশি হিনিয়াস ক্রাইমের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আপনি বললেন 2 বছর আগে আমরা দেখেছিলাম সাবরুমের একটা গাড়ির পিছনে করে একটা কুকুরকে দড়িতে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওইটা তো আমরা এফআইআর করেছি, পসম এনজিও থেকে এফআইআর করা হয়েছিল। ওইটা এখনো কেসটা এখনো পেন্ডিং, ওটা চলছে, এখনো কেসটা চলছে, এটা কেসটা সাবরুম কোর্টে চলছে। এটা আচ্ছা, আমি আপনাকে বলতে চাই, এর আগেও আমাদের কিছু কেসেস ছিল যেখানে আমরা কি হয়েছে আমরা দেখতে পেরেছি যে কিছু লোক কুকুরদের খাবার দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে, আর রাস্তার কিছু মানুষ ওনাদেরকে বাধা দিচ্ছেন যে এখানে খাবার দেওয়া যাবে না, নিজে খাওয়ার জন্য খাবার নিয়ে কুকুরদেরকে খাওয়াতেন, তো ওনাদেরকে বাধা দেওয়া হতো। ওইগুলো নিয়ে তখন আমরা প্রশাসনের কাছে অনেক আবেদন জানিয়েছি, প্রশাসন সুষ্ঠু তদন্ত করে এগুলো সঠিকভাবে দেখাশোনা করেছেন। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই, সবকিছু অ্যাওয়ারনেস দিয়ে পসিবল। তো পূর্বে আমরা যতটুক ক্রুয়েলটিটা দেখতে পারতাম, আস্তে আস্তে আপনি বলতে পারেন কিছুটা কমছে, কিছুটা অংশে কমছে, মানুষ বুঝতে পারছে। আবার কিছুটা অংশ যারা এখনো ওই জায়গাটায় অ্যাওয়ার না, হ্যাঁ, ওদেরকে আমার মতে ওদেরকে আরো বোঝানো উচিত। আর যদি বুঝিয়ে যদি কোনো কিছু সম্ভব না হয়, দেন এইসব স্ট্রিক্ট অ্যাকশন গুলো নেওয়া উচিত। ওকে, অবশ্যই এটা বলা হয় যারা পশুদের নিয়ে ডিল করেন বা পশুদের সাইকোলজি যারা স্টাডি করেন, ওনারা বলেন যে যে কোনো পশু, রাস্তার কুকুর হোক বা বাড়ির পোষা কুকুর হোক বা অন্য পশুও, যতক্ষণ না সে ভয় পায়, যতক্ষণ তার পেটে খিদে না থাকে, ততক্ষণ সে কিন্তু মানুষকে কোনো ক্ষতি করে না বা মানুষের প্রতি তার কোনো সেরকম খারাপ মনোভাব হয় না। কিন্তু তার পেটে খিদে থাকলে বা সে যখন ভয় পায়, সে যখন এরকম বিরূপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে, তখনই সে মানুষকে আক্রমণের চেষ্টা করে। এখন ব্যাপারটা হচ্ছে যে কুকুরদের খাবার কথা বলছি, যখন রাস্তার কুকুরদের পেটে খাবার থাকে, আমরা দেখি প্রায় সময় ওরা নিজেদের মতো করেই থাকে, মানুষদের খুব একটা বেশি ডিস্টার্ব করে না, এবং যারা পশুদের সাইকোলজি নিয়ে পড়াশোনা করে ওনারা এটা বলেন। তো এখন কথা হচ্ছে যে রাস্তার পশুদের বা রাস্তার কুকুরদের খাবার দেওয়ার কোনো মানে অর্গানাইজড ওয়েতে কেউ খাবার দেয় কিনা, এবং সেই খাবার দেওয়ার দায়িত্ব কি কারোর আছে কি? আমি যে এনজিওতে আছি, পসম এনজিও, আমরা রেগুলার ইন্টারভেলে আমরা কুকুরদেরকে ফিড করছি। জেনারেলি কুকুররা ওরা ডাস্টবিন থেকে খাচ্ছে, আমরা যা খাবার ফেলে দিচ্ছি ডাস্টবিনে, জেনারেল মানুষ যা খাবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে সেগুলো থেকে খাচ্ছে। সেগুলো থেকে খেতে কুকুরের একটা প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা ডাস্টবিনে তো যেরকম হওয়া উচিত আমরা সেগ্রিগেট করে আমরা জিনিস ফেলি না, আমরা যেখানে খাবার ফেলছি এই ডাস্টবিনে বাড়ির ফিনাইলের বটল ফেলছি, এই ডাস্টবিনে আমরা বাড়ির ব্লেড, সিরিঞ্জ এসব ফেলছি। এটা কুকুর যখন খেতে যাচ্ছে ওইটাতে ইনজিওর হয়ে যাচ্ছে, সেপটিক হয়ে মৃত্যু হচ্ছে, এরকম ধরনের ইনসিডেন্টস ঘটছে। কারণ আমাদের নিয়ম হচ্ছে প্লাস্টিক ব্যাগ বা অন্য ধরনের কোনো ব্যাগের মধ্যে করে যেগুলো হার্মফুল সাবস্টেন্স এগুলোকে আলাদা করে ফেলা, যাতে এরকম ধরনের ইনসিডেন্টস না হয়। কিন্তু কুকুর খাচ্ছে সেগুলো। জেনারেলি কুকুর ডাস্টবিনের খাবার খেয়ে আর ড্রেন থেকে জল খেয়ে বেঁচে আছে, খুব দুঃখের ব্যাপার এটা।
আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যে রেগুলার ইন্টারভেলসে নানা লোকেশনসে গিয়ে আমরা কুকুরকে পুষ্টিকর খাবার যাতে খাওয়াই, ভাইটামিনস, ক্যালসিয়াম এগুলো অ্যাড করে, যাতে ওদের অন্তত বাকি সময় যে ওরা না খেয়ে থাকছে বা ওসব খেয়ে থাকছে সেই সময়ের সাথে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ওদের থাকে। একটা মা কুকুর জানিয়ে বাচ্চাকে দুধ খাওয়ার মতো পুষ্টি ওদের থাকে, সেই সবের জন্য আমরা যতটুক পাচ্ছি আমরা করে যাচ্ছি। কিন্তু আলাদা অর্গানাইজ ভাবে তো কিছু নেই। আমাদের পসাম এনজিওতে আমরা যে যা করছি মোস্টলি আমরা নিজেদের মেম্বারদের পকেট মানি দিয়ে করছি। আর ফেসবুকে আমাদের পেজ আছে, এখানে অনেকে আমাদেরকে কন্ট্যাক্ট করে সামান্য কিছু ডোনেশনস করে, সেগুলো দিয়ে আমরা এগুলো খাওয়াচ্ছি। ওকে, ওভারঅল বেসিক্যালি আমরা নিজেদের পকেট মানি দিয়ে করছি আমাদের মেম্বারসরা। এখন এই যে কুকুরদের খাবার দিয়ে, যেটা শ্রীকান্ত বলছিলেন যে কুকুরদের খাওয়া নিয়ে অনেকেই সেখানে বাধা দেন যে এখানে খাবার দেওয়া যাবে না, তাতে কি সমস্যা হয়? মানে এখানে কি খাবার দিলে পরে কুকুররা জড়ো হন, সেখানে চিৎকার চেঁচামেচি করেন, বা সেই জায়গাটা নোংরা হয়, সেটা কি কারণ, নাকি তার পেছনে অন্য কোনো কারণ থাকে? বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, আমরা যখন কুকুরকে খাওয়াই, পসাম এনজিও যখন আমরা কুকুরকে খাওয়াচ্ছি, আমরা কি করছি, আমরা প্লেটে করে খাবার দিয়ে কিন্তু আমরা ওয়েট করছি, ওয়েট করে সেই প্লেটটা নিয়ে আমরা নিয়ারেস্ট ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আমরা জায়গা ময়লা করছি না, কারণ আমাদের স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটি গাইডলাইন্স অনুযায়ী শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, এটাও আমরা জানি, সেটাও আমরা করছি। কিন্তু তবুও অনেকের কুকুরের প্রতি ইয়ে থাকে যে না না এখানে কুকুরকে খাবার দিও না, ওদের নিজস্ব মনে একটা ঘৃণা থেকে যাচ্ছে এটা নিয়ে ছেড়ে। অ্যাকচুয়ালি আমাদের অনেকে কুকুরকে নোংরা জীব হিসেবে দেখে, যেরকম আমরা যদি রিলিজিয়াস ভাবেও ভাবি, যেরকম আমরা গরুর গোবর দিয়ে পুজো করছি বা এসব করছি, কুকুরকে নিয়ে মানুষ সেটা ভাবে না, ওটা খারাপ কোনো জীব ভাবছে, বা এই কুকুর থেকে নোংরা হবে, এই কুকুর এসে আজিবাজি খেয়ে ডাস্টবিন দিয়ে খেয়ে আমাদের এখানে আসছে, নোংরা করবে, বা কুকুরের প্রতি ভয় যে আমাদের বাড়ির ফ্যামিলি মানুষকে নিয়ে কামড় দিয়ে কুকুরটা এখানে এসে, এসব নিয়ে ভয় করছে। কিন্তু আমরা আউট অফ টপিকও আমি বলছি যে আমি পার্সোনালি আই এম এ ভেরি রিলিজিয়াস পার্সন। আমি মহাদেবের খুব বড় ভক্ত। আমি 12টা জ্যোতির্লিঙ্গ আমি ট্রাভেল করে এসেছি। সেটা আমি বলতে পারি আমাদের শেভিজম মতে আমরা মহাদেবের যে অবতার কাল ভৈরবের বাহন কিন্তু কুকুর। তো সেখানে বলা হয় যে কাল ভৈরবের বা মহাদেবের আশীর্বাদ পেতে গেলে আমরা কিন্তু কুকুরের প্রতি অত্যাচার করলে আমরা পাবো না। যে কাল ভৈরবের পূজা প্রার্থনা করতে গেলে বা মহাদেব পূজা প্রার্থনা করতে গেলে আমাদের কুকুরকে খাওয়াতে হয়, কুকুরকে খুশি করে আমরা কাল ভৈরবকে খুশি করতে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এটা অনেকে জানে না। তো এটা না জেনে কুকুরকে মানুষ অশুভ ভেবে কুকুরের প্রতি অত্যাচারগুলি করা হচ্ছে। ঠিক, আপনি এটা খুব সুন্দর ব্যাপারটা বললেন, রিলিজিয়াস দিকটা আপনি বললেন। কাল ভৈরবের বাহন কুকুর, এবং কুকুরকে খাওয়ালে হয়তো কাল ভৈরব খুশি হবেন। এখন কথা হচ্ছে যে কুকুরদের খাওয়ানোর ব্যাপারটা আপনি বললেন, আমরা কোভিডের সময় অবশ্যই এটা খুব বেশি আমাদের চোখে পড়েছে, কারণ কোভিডের সময় ডাস্টবিনগুলো ফাঁকা ছিল, মানুষ বেরিয়ে ডাস্টবিনে খাবার ফেলতেন না, কারণ তখন খুব বেশি রান্না হয়তো মানুষের বাড়িতে যেটা হতো না, কারণ বাজার হাট খুবই বন্ধ ছিল, সীমিত সবকিছু ছিল মানুষের, তার জন্য কুকুরদের খুব সমস্যায় পড়তে হতো। এবং সে তখনও আমরা দেখেছি বিভিন্ন এনজিও রাস্তায় বেরিয়ে এসে কুকুরদের খাবার দিচ্ছে। এখন সুকান্তবাবু, একটা জিনিস তো ঠিক যে কুকুরদের খাবার দেওয়া মানুষ বাধা দিচ্ছে, কিন্তু কুকুরদের থেকে যে সমস্যাটা মানুষের হয়, যেটা অভিবাবু শুরুতে বলছিলেন যে রাত্রিবেলা কুকুর চিৎকার করছে মানে সেখানে বাইরের কেউ ঢুকছে বা মানুষ অ্যালার্ট থাকছে। কিন্তু এটাও ঠিক যে আজকে ধরুন যারা ডেলিভারি বয় আমাদের রাজ্যে হোক বা যে কোনো রাজ্যে ডেলিভারি বয় থাকে, রাত বিরাতে এরা কাজ করে, এবং যখন ডেলিভারি করতে যায় তখন কিন্তু একটা কুকুর বা একটা একের অধিক কুকুর যখন ঘিরে ধরে তখন কিন্তু তার সমস্যা হয়। ছোট বাচ্চারা ট্রমাটাইজড হয়ে যায়। যখন কোনো সিনিয়র সিটিজেন হঠাৎ করে 4-5টা কুকুর সামনে চলে আসে, অনেকেই ব্যালেন্স না সামলাতে পেরে পড়ে যায়, এবং অনেকেরই কুকুরের মানে ভীষণ জোরে চিৎকারের জন্য দেখা যায় বিভিন্ন এলাকাতে রাস্তার পাশে যাদের বাড়ি, কুকুরের ভীষণ চিৎকার, সারা রাত কুকুর চিৎকার করছে, তার জন্য তাদের ঘুমের ব্যাঘাত ঘটে, মানুষ অসুস্থ হয়ে পড়ে। এখন এই যে সোশ্যাল যে ইস্যুসগুলো, এগুলোকে আপনারা কিভাবে দেখেন, এগুলোকে কিভাবে মিটিগেট করা যায়? আমি আপনার এই কোশ্চেনটাকে আমি একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই। আপনি ধরতে পারেন আজকে থেকে 2 সপ্তাহ আগে আপনি হয়তো শুনেছেন বিলোনিয়াতে এই নিউজ সংবাদ মাধ্যমে অনেক দেখাই দিচ্ছিল ঘটনাটা। একটা কুকুর নাকি পাগলা কুকুর 17 জন মানুষকে কামড়িয়েছে বিলোনিয়াতে টাউন হলে। এখানে পরবর্তীকালে নিউজটা এরকম ভাবে ছড়ায় যে একটা পাগলা কুকুর 17 জন মানুষকে বিলোনিয়াবাসীকে কামড়িয়েছে।
পরবর্তীকালে আরো একটা নিউজ আসে, যেটা থেকে জানা গেছে ওই কুকুরের 5-7টা বাচ্চা ছিল, আচ্ছা, যেগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল। আর এর পরক্ষণে এই কুকুরটা আশেপাশে যেই মানুষগুলো গেছে সবাইকে কামড়িয়েছে। আচ্ছা, আমি আপনাকে বলতে চাই, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, আজকে থেকে 1 মাস আগে, 1 মাস না 2 মাস আগে হবে, তখন শীতকালটা ছিল, যায় প্রায়, একটা কুকুর আমার ঘরের সামনে খুব রাত্রে, আপনি ধরুন এই 2:30টার দিকে খুব চিল্লাচিল্লি করছিল, অনেক চিল্লাচ্ছে, কন্টিনিউ চিল্লাচ্ছে। আমি কি করলাম, নর্মালি এমন আমার এরিয়াতে এত কুকুর চিল্লায় না, আমি গিয়ে দেখলাম ওর একটা বাচ্চা ড্রেনে পড়ে আছে। আচ্ছা, আর বাকিগুলো ঠিকঠাক আছে, একটা বাচ্চা ড্রেনে পড়ে আছে। আমি গিয়ে বাচ্চাটা তুলে দিলাম, জাস্ট পরক্ষণে কুকুরটা একদমই চুপ। আচ্ছা, আপনি বলতে পারেন 1% ইনসিডেন্ট এমনও হচ্ছে হয়তো, যেটা অভিজ্ঞানগত বাবু কিছুক্ষণ আপনার আগে পোর্শনটাতে ক্লিয়ার করেছেন, যে 1-2% কিছুটা এমনটাও হচ্ছে যে ও ডিফারেন্সিয়েট করতে পারছে না, ও ভিন্নভাবে ও বুঝতে পারছে না যে কোন মানুষটা আমার জন্য খাবার দিচ্ছে আর কোন মানুষটা আমাকে তাড়া করার জন্য আসছে। আজকে যেই সেম গাড়িতে করে একটা গাড়ি ওর বাচ্চাকে মেরে চলে গেছে, আরো একটা সেম কালারের গাড়ি যে ওর ভালোর জন্য আসছে এদিকে বা ভালো করে যাবে, ওকে কোনো হার্ম না করে এদিক দিয়ে যাবে, ওটা ও ডিফারেন্সিয়েট করতে পারে না, যে কারণে ওই গাড়িটার উপরে ঝাঁপ দিয়ে পড়া বা ওই বাইকের উপরে ঝাঁপ দিয়ে পড়া। আপনি কিন্তু এমনটা বলতে পারেন না যে সব সুইগি ডেলিভারি বয় এটা হচ্ছে না, সবাই এটা হচ্ছে না, এটা হচ্ছে কিছু সংখ্যক ব্যতিক্রমী, ব্যতিক্রমী। তো এটা শুধু ডেলিভারি বয় না, রাত বেলাতে যারা বাড়িতে ফিরছেন, একদম সেটাই আমি বলছিলাম। আমি নিজেও দেখেছি, আপনার বাচ্চার কথাটা যেটা বললেন, আমি এটা মুম্বাইতে সম্ভবত আমার মনে আছে যতটুকু, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, একটা কুকুর শুয়ে আছে, অনেকগুলো বাচ্চা খেলছিল, একটা বল একটা কুকুরের পাশে গিয়েছিল, আর কুকুরটা, বাচ্চাটা কি করলো, বলটা তো নিতে গেল, সাথে সাথে কুকুরের যে লেজটা খেলার ছলে কুকুরের লেজটা ধরে টান দিল, আর সঙ্গে সঙ্গে ওর দিকে একটা বাইটিং টেন্ডেন্সি নিয়ে একটা অ্যাটাকিং একটা মোড় হচ্ছিল। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন এসে কুকুরটাকে তাড়িয়ে দেন। পরবর্তীকালে শুনলাম যে কুকুরটাকে আরো মারা হয়েছিল। আচ্ছা, তো আপনি এখানে বুঝতেই পারছেন, একটা সবকিছু একটা প্রতিক্রিয়া হয়, অ্যাকশনের একটা রিঅ্যাকশন থাকে। আপনি যতক্ষণ ওনাকে কিছু একটা জায়গাতে ডিস্টার্ব করছেন, ওর আমি মনে করি ওর এরকম ব্যবহারটা কুকুরের সাইড থেকে এমন আশাটা, মানে আপনারা বলছেন যেটা, যে একটা কুকুর নিজে থেকে কখনো মানুষকে ডিস্টার্ব করে না যদি সে ডিস্টার্ব না হয়, আমার মতে। ওকে, এখন প্রবলেমটা সে জায়গায় যে একজন মানুষ বলতে পারে, আমি বলতে পারি যে আমি ব্যথা পেয়েছি, আমাকে শ্রীকান্ত বাবু ব্যথা দিয়েছে, তার জন্য আমি সামনে এক্ষুনি শ্রীকান্ত বাবুর বন্ধু অভিক বাবুকে পেয়েছি বা কলিগ অভিক বাবুকে পেয়েছি, অভিক বাবুকে আমি মারছি বা বকছি বা ওনার প্রতি আমার গ্রাজ দেখাচ্ছি। কিন্তু কুকুর তো সেটা বোঝাতে পারে না। তাহলে কুকুর যখন এই ধরনের কোনো অ্যাকশন যখন নেয়, মানুষ ভাবে আমার জন্যই সেই রকম, আমার সঙ্গে সেই রকম করছে। এখন এটাও তো ঠিক যে কুকুর কামড়ালে মানুষের রোগ হয়, কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। এবং কিছুদিন আগেই বা কয়েক বছর আগেই বোধহয় খুব সম্ভবত কেরালার একটা ঘটনা, জলাতঙ্ক মানে ভাবে ছড়িয়ে পড়েছিল এবং তখন সেখানে অনেক কুকুর মারা হয়েছিল এবং আপনাদের মতো সমাজকর্মীরা যন্তর মন্ত্রেও বোধহয় খুব সম্ভবত সেখানে প্রতিবাদ করছিলেন। তখন এই ঘটনাগুলোকে, তাহলে আমাদের যেটা আজকের যে এজেন্ডা, যে আপনারা এতদিন ধরে কাজ করছেন, কি মনে হয় আমাদের মতো রাজ্যে বা আমাদের মতো আগরতলা শহরে কিভাবে সহাবস্থান হবে, এই দায়িত্ব কে নেবে? বিভিন্ন এনজিওর দায়িত্ব নিয়ে কি তাহলে ঠিক হয়ে যাবে, সহাবস্থান করার জায়গা আছে, নাকি আরো কিছু দায়িত্ব নিতে হবে, কারো দায়িত্ব নিতে হবে? এটা আমি বলছি, এটাতে কিছু স্টেপ যদি আপনারা যে কোনো লোকালিটির মানুষ ফলো করেন বা যে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি উইদিন এ ইয়ার অর টু আপনাদের এই সমস্যা চলে যাবে। আমাদের এক্সপিরিয়েন্স এন্ড সায়েন্টিফিক এক্সপিরিয়েন্স এভিডেন্স দিয়ে বলছি আমি। প্রথম কথা, আপনি একটা জিনিস ট্রাই করুন, আপনি রাত্রেবেলা বেরোবেন, অনেক এরিয়াতে দেখবেন কুকুর হয়তো আপনাকে ধাওয়া করছে বা কিছু, আপনি তৎক্ষণাৎ বাইকটা নিয়ে দাঁড়িয়ে যান। আপনার মনে হবে দাঁড়াতে তারও কামড়াতে আসবে, আপনি স্পিড না দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যান, কুকুরটা চলে যাবে, দূরে চলে যাবে, আপনাকে আর অ্যাটাক করবে না, আমার গ্যারান্টি এটা। কারণ সেই কুকুর যেটা উলফের থেকে এসছে, সে হয়তো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সের জন্য মানুষটাকে এনিমি হিসাবে ভাবছে, বা ও গার্ডিং নেচারের জন্য ভাবছে এই এরিয়াতে মানুষটা হার্ম করতে আসছে, এর জন্য ও আপনার উপর একটু অ্যাগ্রেশন আছে। কিন্তু তার যে উলফের থেকে যে চেসিং নেচার, কোনো কিছু দৌড়াচ্ছে দেখলে ও এটাকে চেস করার চেষ্টা করছে, ওর নেচার এটা। আপনি দাঁড়িয়ে যান, কুকুর ব্যাক অফ করে দেবে। ওর সিলেবাসেই নাই যে এটা মানুষ ব্যাক অফ দাঁড়িয়ে যাবে তখন আমি কি করব, ওর
অনেক দূরে চলে যাবে বা ও জায়গাটা আপনাকে অ্যাটাকই করবে না। আর আরেকটা দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে, হ্যাঁ আপনারা যদি বাইক আরো স্পিড দিতে যান হয়তো আপনার দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার এক রিলেটিভের সাথে হয়েছে এটা, যে কুকুরের দৌড়ানি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু সেই জিনিসটা আপনি করবেন না, আপনি জায়গায় দাঁড়িয়ে যান, আমার গ্যারান্টি সেই কুকুরটা আপনাকে অ্যাটাক করবে না। ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনার এরিয়ার যে কুকুর আছে এদেরকে আপনারা রেগুলারলি ফিড করান, আপনারা খাবার দেন, অল্প কিছু খাবার দেন, আপনার সাধ্য মতো খাবার দেন, আমার গ্যারান্টি সেই কুকুর হিউম্যান ফ্রেন্ডলি হয়ে উঠবে, কোনো মানুষকে অ্যাটাক করবে না। হিউম্যানের এগেইনস্টে অনেক সময় পেট ডগ যেতে পারে, যে আমার কুকুরকে আমি গার্ড হিসাবে বাড়িতে রেখেছি, সে আমার বাড়িতে গেলে পুরো অচেনা মানুষকে অ্যাটাক ঘো করে অ্যাটাক করতে পারে, তাকে আমার রিস্ট্রেন করা আমার দায়িত্ব, যাতে আমার বাড়িতে কেউ আসলে ওকে অ্যাটাক না করে। কিন্তু রাস্তার কুকুর আপনি যদি ফিট করেন ও কোনোভাবে অ্যাটাক করবে না আপনাকে, এটা আমাদের গ্যারান্টি। কুকুরকে আপনি ফিট করান, আপনার মেনলি আপনাদের যে ইয়ঙ্গার জেনারেশন ওদের টেন্ডেন্সি থাকে অনেক সময় খেলার ছলে কুকুরের লেজ ধরে টান মারে, কুকুরকে ইট ঢিল মারা, বাস ঢিল মারা। আপনি ইয়ঙ্গার জেনারেশনকে বলুন কুকুরের প্রতি সহানুভূতিশীল হওয়ার, কাইন্ডনেস দেখানোর, আর আপনারাও ওদেরকে খাবার দিন। আর কুকুর দেখলে পরে আপনারা গাড়ি থামিয়ে ফেলবেন যখন আপনাকে চেস করতে যাবেন। এই কয়েকটা জিনিস করুন, আমার গ্যারান্টি হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্ট সব কমে যাবে। এছাড়া আমরা কি করছি, আমরা মিউনিসিপ্যালিটির সাথে মিশে আমরা নানা জায়গাতে পসম এনজিওর তরফ থেকে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করছি, এআরবি অ্যান্টি রেবিজ ভ্যাকসিনেশন ক্যাম্প করছি, যাতে রেবিজের সমস্যা আমরা দূর হতে পারি। আচ্ছা, কাকে ভ্যাকসিনেট করছেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন, যে এই ভ্যাকসিনেশন স্ট্রে ডগস বা রাস্তার কুকুর যারা, তাদেরকে কি ভ্যাকসিনেট করা হয়? আপনারা তাদেরই ভ্যাকসিনেট করছেন? আমরা 3টে অর্গানাইজেশন মিলে করছি, আমরা পসম এনজিও, তারপর আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এআরডিডি, 3জন অর্গানাইজেশন মিলে আমরা হেল্প করছি। মিউনিসিপ্যালিটি ইকুইপমেন্টসে কিছু হেল্প করছে কুকুরকে নিয়ে ধরার জন্য, এআরডিডি আমাদেরকে ভ্যাকসিনেশন দিয়ে হেল্প করে, ভ্যাকসিনস দিয়ে হেল্প করছে, ওরা ভেটেরিনারি ডক্টরস দিয়ে হেল্প করছে, যাতে আমরা এরিয়া বাই এরিয়া ধরে আমরা কুকুরকে ভ্যাকসিনেট করে ফেলতে পারি, যাতে ওদের রেবিজের থেকে ওদের সংক্রমণ হওয়ার চান্সেস না থাকে, ইন রিটার্ন ওদের কামড় থেকে হিউম্যানদের সংক্রমণ হওয়ার চান্সেস কমে যাবে। ওকে, তাহলে এই ভ্যাকসিনেশনটা এখন মানুষ কিভাবে জানবে? আমরা আমাদের যারা দেখছি যে আমার এলাকার কুকুর ভ্যাকসিনেট আছে কিনা, কতটা করেছেন আপনারা, কত পার্সেন্ট করেছেন, এই ধরনের ডেটা কে প্রেজেন্ট করবে? আমাদের মিউনিসিপ্যালিটি করবে, এআরডিডি করবে, আপনারা করবেন, বা কতটুকু আমরা কিভাবে বুঝবো? অ্যাজ এ হিউম্যান বিং আপনাদের লোকাল এরিয়াতে যদি নাম্বার অফ কুকুর বেশি থাকে, তাহলে আপনারা মিউনিসিপ্যালিটির কাছে অ্যাপ্লিকেশন দেবেন যে আমাদের এরিয়াতে কুকুর আছে, আপনারা এগুলো ভ্যাকসিনেশন করান। সেই মিউনিসিপ্যালিটি অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তারপর আমরা 3টে অর্গানাইজেশন মিলে আপনাদের এরিয়াতে ভ্যাকসিনেট করিয়ে দেবো, যাতে এই কুকুরের আর কোনো রেবিজ হওয়ার চান্সেস না থাকছে। ওকে, অভিভাবক, একটা সময় ছিল আমরা দেখতাম মিউনিসিপ্যালিটি কুকুর ধরে নিয়ে যেত, সেটা বন্ধ হয়ে যায়। সেটা কেন বন্ধ হয়ে যায় সেটা অনেকেই জানেন না, যদি সবাইকে একটু বলেন যে কেন বন্ধ হয়। আর এখন বর্তমানে কি কুকুরদের রিহ্যাব করার কোনো জায়গা আছে কিনা, বা এই ধরনের কোনো কিছু, যে কুকুরগুলো হয়তো অসুস্থ বা যাদের কোনো ধরনের মানসিক সমস্যা হয়ে গেছে, তাদেরকে কোথাও নিয়ে রাখার মতো ব্যবস্থা কি আমাদের রাজ্যে আছে কিনা? এটা খুব দুঃখের ব্যাপার, এখনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো গভর্নমেন্টের নিজস্ব কোনো শেল্টার হাউস হয়নি। গভর্নমেন্টের এসপিসিএ বডি আছে, এক একটা ডিস্ট্রিক্টে এসপিসিএ বডি আছে, এসপিসিএ বডি নিজস্ব শেল্টার হাউস হওয়ার কথা। হ্যাঁ, আমাদের রাজ্যে অনেক গরু পাচারের সংখ্যা বেড়েছে, এন্ড সেই জন্য আমাদের কাউয়ের জন্য শেল্টার আছে, যেটা আমরা খুব ভালো জিনিস, আমরা গভর্নমেন্টের জন্য খুব থ্যাঙ্কফুল যে গৌশালা অনেকগুলো করা হয়েছে, কিন্তু গভর্নমেন্টের নিজস্ব এসপিসিএ শেল্টার করার নেই। তো ছোটখাটো অর্গানাইজেশন অনেকগুলো চেষ্টা করছে নিজেদের ছোটখাটো কোনো শেল্টার হাউসে কিছু কুকুরকে রাখার জন্য, দরকার করে সেটা সাফিসিয়েন্ট না। একটা কুকুরের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ও প্যারালাইজড হয়ে যাচ্ছে, ও সারা জীবন ও নিজের খাওয়ার সুযোগ পাচ্ছে না, যে ডাস্টবিন থেকে যে খাবে এই খাওয়ারও সুযোগ পাচ্ছে না, সে কষ্ট পেয়ে মারা যাচ্ছে। এগুলোর জন্য শেল্টার হাউস খুব দরকার আমাদের রাজ্যে, গভর্নমেন্টে বড় করে শেল্টার হাউস। প্লাস আমাদের গভর্নমেন্ট থেকে এখন চেষ্টা হচ্ছে এবিসি ক্যাম্পস করার, যাতে অ্যানিমেল বার্থ কন্ট্রোল, অ্যানিমেল বার্থ কন্ট্রোল। তা আমরা কি করছি, ফিমেল ডগসদের আমরা মতলব 70% ফিমেল ডগসকে একটা এরিয়ার আমরা অ্যানিমেল বার্থ কন্ট্রোল যদি করে ফেলি, এবিসি করে ফেলি, তাহলে শুধু 30% ডগস প্রজনন করবে, ফুল 100% করা আমাদের আইনে দেয় না, 70% বা 80% করা যায়। তখন
এখানে কুকুরের সংখ্যা লিমিটেড থাকবে। তাতে নেচারের কোনো ডিসব্যালেন্স হবে না এইভাবে বার্থ কন্ট্রোল করলে 70% যদি কুকুরদের আপনারা বার্থ কন্ট্রোল করে দেন, তার মানে তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে। না এটা বেনিফিটটা কি হচ্ছে, ডগসের নাম্বার যখন কন্ট্রোল থাকছে তখন একটা কুকুরের সাথে আরেকটা কুকুরের এরিয়া বা খাবার নিয়ে ফাইট কমে যাচ্ছে। আচ্ছা, কনফ্লিক্টটা কমে যাচ্ছে। প্লাস আমরা যখন মেল ডগসেরও আমরা বার্থ কন্ট্রোল করছি ফিমেল ডগসের সঙ্গে, তখন ওদের ওই টেস্টোস্টেরন লেভেল বা ইস্ট্রোজেন লেভেল সেই লেভেলে কমে যাচ্ছে, ওদের অ্যাগ্রেশন লেভেলও কমে যাচ্ছে। আচ্ছা, তো আরো কমে যাচ্ছে হিউম্যান অ্যানিমেল চান্সেস অফ কনফ্লিক্ট। তো সব এরিয়াতে যদি আমরা ঠিকভাবে গভর্নমেন্ট আরো হিউজ নাম্বারস লার্জ নাম্বারসে এবিসি করায়, প্লাস অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন করায়, একদম 100 না বললেও 99% আমরা হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্টই আমরা বন্ধ করে দেবো। ওকে, শ্রীকান্ত বাবু, একটা আমাদের প্রায় সময় কিন্তু অভিযোগ ওঠে, বিশেষ করে পুলিশ প্রশাসনের দিকে হাত ওঠে, অভিযোগ ওঠে, হাত নয়, মাফ করবেন, অভিযোগ ওঠে যে বিভিন্ন যখন ক্রাইম হয় অনেক সময় পুলিশ প্রশাসন সঠিকভাবে সঠিক সময় সঠিক ভূমিকা পালন করে না মানুষের ক্ষেত্রে। আর যেখানে সেটা কুকুরের ক্ষেত্রে হচ্ছে, যখন ভিকটিম সেখানে একটা পশু বা রাস্তার কুকুর, তখন পুলিশ কতটুকু অ্যাক্টিভ থাকে যতক্ষণ না আপনাদের মতো কোনো অর্গানাইজেশন বা অন্য কেউ সেখানে একটা চাপ সৃষ্টি করা হয় বা এফআইআর করা হয়। স্বতঃপ্রণোদিত এইভাবে মামলা পুলিশ নেয় কিনা, কি দেখেছেন আপনারা? সত্যি বলতে খুব দুঃখজনক ব্যাপার একটা। আজকে থেকে 8-9 বছর আগে যখন আমি পশুদের নিয়ে কাজ করতাম, তখন আমি ল স্টুডেন্ট ছিলাম। সত্যি বলতে আমি তখন দেখতাম যে এইসব ইনসিডেন্ট নিয়ে, এইসব কোনো কমপ্লেইন নিয়ে যখন কোনো পশুপ্রেমী বা কোনো অর্গানাইজেশন যখন পুলিশের দ্বারস্থ হচ্ছেন, তখন ওদেরকে যে মানুষের জন্য করতে পারছি না, আপনারা পশু পাখি নিয়ে, কুকুরের নিয়ে কমপ্লেইন করতে আইছেন, এমন ধরনের কথা শুনতে পাচ্ছি। তবে সত্যি বলতে রিসেন্ট ডেতে, আমি আবারও বলবো, প্রেজেন্ট ডেতে এটা অনেকটা চেঞ্জ হয়েছে। ওইটার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের তেলিয়ামুড়ার ইনসিডেন্টে। এর 2 বছর আগে একটা আরেকটা জ্বলন্ত উদাহরণ, যেটা সাবরুমের যে ঘটনাটা, পুলিশ অ্যাকশন নিয়েছে, ইনভেস্টিগেশন করছে, কেস রেজিস্টার হয়েছে, কেসগুলো পেন্ডিং আছে। আপনি এটাই দেখতে পারেন যে 2 দিনের মাথায় আমাদের তেলিয়ামুড়ার যে কেস ইনসিডেন্টটা, 2 দিনের মাথায় এফআইআর করে 2 দিন আর 1 দিনের মাথায় কিন্তু অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। তো পূর্বে যে ল্যাবস গুলো ছিল প্রশাসনের পক্ষ থেকে, এগুলো অনেকটা চেঞ্জেস হয়েছে, এখন অনেকটা স্ট্রিক্টলি দেখা হয়। ওকে, না এটা তো অবশ্যই ঠিক যে যেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বা গণমাধ্যমে চলে আসে, যেগুলো নিউজ হয় বা মানুষের চোখে ধরা পড়ে, সেগুলোর কিছু না কিছু অ্যাকশন হতে বাধ্য হয়, কারণ এগুলো ওপেনলি চলে আসে। কিন্তু তারপরও যে ধরুন এই যে সাবরুমের ঘটনাটা 2 বছর হয়ে গেছে, 2023-এর মার্চের ঘটনা, এখন 2025-এর মার্চ চলছে, পাক্কা 2 বছর। সেই ঘটনাটা মানে গোটা বিশ্ববাসী দেখেছে কি হয়েছিল ঘটনাটা, যার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু এখনো কেস চলছে। তাহলে মানে কনভিকশন রেটটার জন্য কি যারা এই ক্রাইম করছেন বা যারা তাদের এই আইনটা ভাঙছেন, যারা তাদের কি সাহসটা বেড়ে যাচ্ছে বলে মনে করে? এটা নিয়ে আমি আবার একটা উদাহরণ দিতে চাই। আজকে থেকে সপ্তাহখানেক আগে একটা ভিডিও দেখেছিলাম আমি, এখানে একজন টিচারকে, খান বাবু, ওনার নাম খান স্যার, ওনাকে একটা মিডিয়া থেকে একটা কোশ্চেন করা হয়েছিল এমন একটা টক শোতে, যে খান স্যার, আপনাকে যদি একদিনের জন্য প্রাইম মিনিস্টার বানানো হয় বা একদিনের জন্য যদি আপনাকে এডুকেশন মিনিস্টার বানানো হয়, সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার বানানো হয়, আপনি কি করবেন? আমি কিছু করতে পারবো না। সিস্টেমটাই এরকম, আপনি একদিনে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, সময়ের দরকার। আমি যেটা বলছিলাম, আজকে থেকে 5 বছর আগেও যেটা ছিল, আমি আজকে খুশি যে ওইখান থেকে 10% হলেও ওই স্টেপ নেওয়াটা, প্রশাসনের পক্ষ থেকে স্টেপ নেওয়াটা, ওইটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রশাসন অনেকটা গুরুত্ব দিচ্ছে ব্যাপারটা। আগে যে জিনিসটা গুরুত্ব দিত না, এই জিনিসটা এখন গুরুত্ব দিচ্ছে। আর এটার জন্য সময় দরকার, বাট এটার জন্য সবাইকে, সমাজের সব মানুষগুলোকে এগিয়ে আসতে হবে, শুধু প্রশাসন না। মানুষ যখন এটা নিয়ে এই ইস্যুগুলোকে সেন্সিটিভলি দেখবে, সোশ্যাল মিডিয়া হোক বা ফিজিক্যালি হোক, মানুষ যখন এগুলোকে আরো বেশি হাইলাইট করবে, মানুষ যখন এগুলোকে নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবে বা আরো সেন্সিটিভ ওয়েতে এগুলো দেখবে, ততই প্রশাসন আরো বাধ্য হবে এগুলো নিয়ে এগিয়ে আসতে বা এগুলো নিয়ে স্টেপ নিতে। ঠিক, একদম। অবশ্যই আমরা শুধু সামাজিক মাধ্যমে কোনো একটা ইনসিডেন্ট দেখলাম আর আমাদের ফেসবুকে বড় বড় বক্তব্য লিখলাম, আমাদের সেখানে ক্ষোভ উগরে দিলাম, অথচ আমার বাড়ির বাইরে যে কুকুরটা রয়েছে বা আমার রাস্তায় যে কুকুরটা আছে, তাকে দেখে আমি একটা ঢিল মারলাম, তাকে দেখে আমি লাঠি নিয়ে তাড়া করলাম, তাহলে কিন্তু
আমরা শুধরালাম না, তাহলে কিন্তু আমরা সেই অমানুষের মতো মানুষই থেকে যাব হয়তোবা। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের যে অনুষ্ঠানের যে এজেন্ডা ছিল দর্শক বন্ধুরা, যে মানুষ এবং রাস্তার কুকুর আমরা কিভাবে সহাবস্থান করতে পারি কোনো সমস্যা ছাড়া, সেটা অদূর ভবিষ্যতে সম্ভব কিনা এবং কিভাবে সম্ভব তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা আপনার আজকের যে আলোচনা তার থেকে হয়তো বেরিয়ে এসছে। অভিবাবু, কি মনে করেন যারা কুকুর, রাস্তার কুকুর পছন্দ করেন না বা কুকুর পছন্দ করেন না বা কুকুরদের যারা দেখলেই তাড়িয়ে দেওয়ার একটা মানসিকতা রাখেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে? একটা জিনিস আপনাদেরকে বলছি, এখন কিন্তু আইন দিন দিন স্ট্রং হচ্ছে। আগে যখন আইপিসির আন্ডারে ছিল অ্যানিমেল ল যেটা ছিল, আজকে কিন্তু বিএনএস এর আন্ডারে এটা একটু স্ট্রং হয়েছে, দিন দিন আরো স্ট্রং হবে। এখন জিনিসটা কি হচ্ছে, অ্যানিমেল লাভার্স দিনে বাড়ছে, যারা আমরা প্রাণীর পশু পাখির প্রতি সংবেদনশীল। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে যে সিটিজেন শুড বি কম্প্যাশনেট টু অল লাইফ ফর্মস ইনক্লুডিং দ্য নেচার। মানুষ এটা আস্তে আস্তে বুঝছে, আমাদের ভারতীয় সংবিধানে যেটা লেখা আছে এটাকে মানুষ মানতে শুরু করেছে। পশু পাখির প্রতি সংবেদনশীল বেশি হয়ে উঠছে। তো যখন মানুষ বেশি পশু পাখির দিকে সংবেদনশীল হতে থাকবে, তত গভর্নমেন্ট ল মেকার্সরও ভোটার্সদের কথা ভেবে অ্যানিমেল লস আরো স্ট্রং করতে শুরু করবে। তো আপনারা যারা পশু পাখির প্রতি অত্যাচার করছেন বা কিছু, আপনাদের কিন্তু আরো দিন দিন আরো প্রবলেম শুরু হতে থাকবে। আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অ্যানিমেলদেরকে টর্চার করার মতো ভিডিওস বেরোচ্ছে, আর এটা দেখে মানুষ লাইক রিঅ্যাক্ট করছে, মানুষ হেট্রেড না দিয়ে লাইক রিঅ্যাক্ট করছে। এতে অ্যানিমেল অ্যাবিউজার্সদের আরো নিজের কনফিডেন্স বেড়ে যাচ্ছে। এখন তেল্লামুড়ার কেসটাও যেটা হয়েছিল, এটা ও সোশ্যাল মিডিয়াতে লাইক শেয়ার পাওয়ার জন্য করেছে, আর অ্যাকচুয়ালি ওর প্রোফাইলে অনেকে লাইক শেয়ার করছে, যার জন্য ও আরো এগুলো করছে। তো আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর না। আমরা এরকম যখন অ্যাক্টিভিটিস দেখব, আমরা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে কমপ্লেন করতে পারি, সেটাকে ফেসবুকের কাছে বা ইনস্টাগ্রামের কাছে রিপোর্ট অ্যাবিউজ করতে পারি, যাতে সেগুলো আরো শেয়ার না হয়। আর ইভেন যারা অ্যানিমেল লাভার্স আছেন, তারা বাড়ি ঘরে বসে আচ্ছা ফেসবুকে কয়টা কমেন্ট করে দিলাম, এটা ঠিক না, এটা করলে হবে না। তো আপনাদের রাস্তায় বেরোতে হবে। যেরকম এইসব অ্যানিমেল ক্রুয়েলটির এগেইনস্টে পসাম এনজিও থেকে 21 তারিখ একটা র্যালি বেরোচ্ছে বিকালবেলা। আমি শিওর হয়তো অনেক মানুষ কম্পিউটারে বসে এসব হেট্রেড লিখছে, কিন্তু রাস্তায় র্যালিতে বেরোয় অ্যানিমেল ওয়েলফেয়ার বা অ্যানিমেল এগেইনস্টে ক্রুয়েলটির ব্যাপারে বলার জন্য ওরা বেরোবে না। কিন্তু আমরা সবার বেরোতে হবে। আমরা সবাই যদি অ্যানিমেল লাভার্স একসাথে এসে রাস্তায় বেরোয় একটা র্যালি করতে পারি 21 তারিখ, যেটা আমরা প্ল্যান করছি, তাহলে দেখবেন মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে পশু পাখির উপর ক্রুয়েলটি করবেন না। ল মেকার্স বা যারা মেনটেন করছে, পুলিশ, মিউনিসিপ্যালিটি, ওদের কাছে ওই জিনিসটা বার্তা পৌঁছবেন না। ত্রিপুরার জনগণ এওয়ার যে পশু পাখির উপর অত্যাচার আমরা সহ্য করব না। তো গভর্নমেন্ট, আমরাও যখন আরো কমপ্লেন্স নিয়ে যাব পুলিশের কাছে, পুলিশ আরো এগিয়ে আসবে। পুলিশ এখন হেল্প করছে আমাদের, কিন্তু আরো স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবে। তো এর জন্য আমরা চাই যে সবাই আপনারা একত্র হয়ে এগিয়ে আসুন। ওকে, শ্রীকান্ত বাবু, আপনার কি মনে হয়, আপনি কি বলবেন? আমাদের দর্শক বন্ধুদের কোনো বার্তা দিতে চাইবেন, বিশেষ করে যারা কুকুর পছন্দ করে না বা রাস্তার কুকুর পছন্দ করে না বা ভয় পায় বা যারা একটু বিরক্তির চোখে কুকুরদের দেখে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে? আমি সেম জিনিসটাই বলবো যে সমাজটা শুধু মানুষের না, এই পৃথিবীটা শুধু মানুষের না, এটা সমস্ত জীবজন্তু, গাছপালা, পশু পাখি, মানুষ, সবার জন্য এই পৃথিবীটা। তো আমরা যদি সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে ব্যাপারটা, এই সমাজটা আরো বেশি সুন্দর হবে। তো আর সবাইকে আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা পশুদের জন্য অনেকটা মানবিকতা নিয়ে এগিয়ে আসুন। আর 21 তারিখ পশমের পক্ষ থেকে একটা র্যালি বেরোচ্ছে রবীন্দ্র ভবনের সামনে থেকে, দুপুর 3টা, 5টার দিকে স্টার্ট হয়ে যাবে। তো আপনারা সবাই ওইখানে আসুন, যাতে এই সমাজটাকে আমরা পশু পাখি, গাছপালা সবকিছু নিয়ে আমরা মানুষ সুন্দরভাবে যাতে আর বেঁচে থাকতে পারি, সুন্দরভাবে আর যাতে করতে পারি, ওইটা নিয়ে এটাই আবেদন রাখবো সবার কাছে। এই বলে অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত বাবু আপনাকেও, অসংখ্য ধন্যবাদ হবিব বাবু আপনাকেও আজ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এই পৃথিবী সবার, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষের দায়িত্ব অন্যান্য প্রাণীদের বেঁচে থাকার পথ করে দেয়া, নয়তো মানুষ আর জঙ্গলের পশুর মধ্যে কোনো পার্থক্যই বোধহয় থাকবে না। সামাজিক মাধ্যমে চোখ রাখলে এরকম ভুরি ভুরি উদাহরণ দেখা যায়, যেখানে একটি রাস্তার কুকুরের জন্য প্রাণে বেঁচে যায় কোনো মানুষ।
তারপরও কেন মানুষের মতো মানুষ আচরণ করতে পারে না, কেন অমানুষের মতো আচরণ করে, তা নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে এবং নিশ্চয়ই সেটা নিয়ে হয়তো ভাবা হবে। মানুষ ও রাস্তার কুকুরের মধ্যে সম্পর্ক জটিল, কিন্তু এটি নেতিবাচক নয়। মানুষ যদি তাদের প্রতি মানবিক হয় এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে, তবে তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা, যারা পশুপ্রেমীরা এবং যারা পশুদের নিয়ে কাজ করছে। আগামী দিনে এই সম্পর্ক সুন্দর হয় কিনা তা অবশ্যই সময় বলবে। তবে আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।